বাংলাদেশের মুসলমানরা তো মাইনরিটি, কালচারালি মুসলিম আর মাইনরিটি। এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি। এখনো একটা লোক ভিসি হয়ে নামাজ পড়লো কেন, এটা নিয়ে আলোচনা হয়। এটা তো আলোচনার ইস্যুই না। আওয়ামী ফ্যাসিবাদ যখন ছিল, চারপাশে সমস্ত লোকজন আওয়ামী লীগের হয়ে গেছিল, আবার কেউ আওয়ামী লীগ ছিল না। এখন দেখেন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। তাহলে এত আওয়ামী লীগ ছিল ওই সময়, এখন কেউ আওয়ামী লীগ নেই। বাংলাদেশে হলো জ্ঞান বিজ্ঞান চর্চা মানে হলো মার্কসিজম চর্চা। বাংলাদেশে হলো আপনার জ্ঞানী হওয়া মানে হলো আপনার গাঁজা খাওয়া, ছবির হাটে। এই যে ফ্যাশনগুলো বইরা তোলা হয়েছে, হ্যাঁ, এই যে ছায়ানটি নামে একটা চক্র বইরা তোলা হয়েছে, ফলে এই যে $1 মিলিয়ন কালচারাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এইটাকে আপনি রাইখা বাংলাদেশে গণতন্ত্র হবে না। এই আন্দোলনটার কোনো একক স্টেক হোল্ডার নেই। এই আন্দোলনটা কি, এই আন্দোলনটা কেন সফল হয়েছে, এবং এই আন্দোলন কেন ব্যর্থ হবে? এই আন্দোলনটা যদি ব্যর্থ হয়, তাহলে এই আন্দোলনকারী যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কারণে ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? কারণ হইল, এই আন্দোলনটা সফল হয়েছিল যেই কারণে অলরেডি এই আন্দোলনটা ব্যর্থ করার জন্য যা যা দরকার তারাই তা শুরু করতে বলা। যেমন কোনো গুপ্ত পুরুষ, মহাপুরুষ, রহস্য পুরুষ, এগুলো কিছু ছিল না। এবং এগুলো একটা আওয়ামী প্রবণতা, এগুলো আবার দেখা দিচ্ছে। কেন? এই আন্দোলনের কর্তা সত্তা, যেটাকে বলে সাবজেক্টিভিটি, সেটা ছিল প্লুরাল, সেটা সিঙ্গুলার কেউ ছিল না। একজনকে ধরছে, আরেকজন দাঁড়াইছে। রিক্সাওয়ালাকে ধরছে, শ্রমিক দাঁড়াইছে। শ্রমিককে ধরছে, পাবলিক ইউনিভার্সিটি দাঁড়াইছে। পাবলিক ইউনিভার্সিটি ধরছে, প্রাইভেট দাঁড়াইছে। তো কে কর্তা এটা যদি বুঝতে পারতো, তাহলে এই আন্দোলন দমন করতে লাগতো 10 মিনিট হাসিনা। ফলে যেহেতু ধরতে পারে নাই, বুঝতে পারে নাই, সে আন্দোলনের কর্তা সত্তা হইল প্লুরাল। এই প্লুরালিটিটা কেন জরুরি? ফলে যারা আন্দোলনের স্টেক দাবি করবে, এখন আন্দোলন পূজা শুরু হয়ে গেছে। অমুক পরিসর, তমুক পরিসর, 8টা-10টা লোক নিয়ে গণপরিসর, হ্যাঁ, এবং আন্দোলন পূজা, আন্দোলন নিয়ে কিস্তি খাওয়া, হ্যাঁ, কিচ্ছা কাহিনী শুরু হয়ে গেছে। এই আন্দোলন পূজার সংস্কৃতি কিন্তু একটা আওয়ামী সংস্কৃতি। আন্দোলন পূজা করা যাবে না। আমাদের যেটা করতে হবে, এই যে প্লুরাল সাবজেক্টিভিটি, এটাকে বুঝতে হবে। কেন? এটা না বুঝলে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। যদি আমরা আবার গুপ্ত পুরুষ পূজা করি, আবার আমরা রহস্য পুরুষ খুঁজে বাইর করি, হ্যাঁ, তাহলে এটা আর একটা মুজিবতন্ত্রই হবে, হ্যাঁ, এটা একটা আব্বা প্রজাতন্ত্রী বাংলাদেশ হবে। এর বাইরে কিছু হবে না, লিখে রাখতে পারেন। ফলে এই প্লুরালিটিকে কিভাবে আমরা অ্যাড্রেস করবো, এটাই রাষ্ট্র। আর রাষ্ট্র এখন ধরেন বাংলাদেশ রাষ্ট্র গঠন করা খুব সহজ, খুবই সহজ। আমার কথা আপনারা বিশ্বাস করেন, খুবই সহজ। কারণ হাসিনা যা করছে, এগুলো না করলে একটা দেশ দাঁড়ায় যায়। ফলে খুব কঠিন কিছু না। কিন্তু যেহেতু এই ফ্যাসিবাদটা, আমরা শুরু থেকে বলছি, একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ ছিল, ফলে ঘুইরা ফিরা, হ্যাঁ, আওয়ামী লীগের বি টিম বা এই চিন্তা চেতনার যারা কালচারাল টিম, তারা যখন আপনার বিপ্লবী ভঙ্গিতে কথা বলে, বেসিক্যালি তারা একটা আওয়ামী জায়গা থেকে কথা বলে। এই জন্য এই ধরনের আন্দোলন পূজা, হ্যাঁ, তারপরে গণপরিসর, অমুক পরিসর নাম দিয়ে যেগুলো শুরু হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবং যারা এগুলো করতেছে তাদের আজকে জেলে থাকার কথা। শাহবাগে তাদের যে ভূমিকা, বাংলাদেশের রাজনৈতিক পজিশন বোঝার জন্য শাহবাগে কার কি ভূমিকা ছিল এটা বুঝতে হবে। শাহবাগে ফ্যাসিবাদের সামাজিকীকরণ করা হয়েছে। সেই সামাজিকীকরণ করার মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদ এমন একটা জায়গায় গেছে যে এটা গণহত্যাকারী আদর্শ আপনার আকারে আমাদের সামনে হাজির হয়েছিল, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা পতন হয়েছে। তো কেন আপনার এই কালেকটিভ সাবজেক্টিভিটি, এই যে সম্মিলিত কর্তা, এটার একক কোনো কর্তা নাই, এটাকে আগে প্রথম রিকগনাইজ করতে হবে। এবং এই আন্দোলনের ক্রেডিট, এটা আমি টকশুতেও বলছি, শুধুমাত্র দাবি করবে শহীদরা, জীবিত কোনো লোক ক্রেডিট দাবি করতে পারবে না। আমার আশেপাশে অনেক লোক মারা গেছে, এখানে আমার অনেক ছোট ভাইরা আছে, ওর পাশের মুখে গুলি খেয়ে মরে যেতে দেখছে, হ্যাঁ। ফলে ও যে বাইচে আছে, এই জন্য অপরাধী, ও ঘুমাইতে পারে না ঠিক মতো। ফলে এই বাইচা থাকার যে ট্রমা, হ্যাঁ, এই ট্রমার মধ্যে যে এই বন্ধুটা মরে গেল, আমি মরতে পারলাম না, হ্যাঁ, এই স্পিরিটের জায়গা থেকে যে মারা গেছে, তার ধারে কাছে আমরা কেউ না। ফলে এই জন্য আন্দোলনের ক্রেডিট যারা দাবি করে, এরা আন্দোলনের শত্রু, আন্দোলনের স্পিরিটের শত্রু, আগামী দিনে রাষ্ট্র গঠনের শত্রু। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি এখানে যেহেতু আমার পরিচয় দেওয়া হয়েছে চিন্তক, কিন্তু আমি ভারী তত্ত্ব কথা বলি না। কিন্তু একটা কথা আমি বলি, এই জেনারেশনের লাস্ট লোক আমি, যে একই সাথে গরু রাখছি এবং হেগেল পড়তে পারি, হ্যাঁ। এখন মোট লোকজন শিক্ষিত হলে আপনার ধানও চিনে না, সুপারিও চিনে না, হ্যাঁ, মানে একটা কি বলা যায়, একটা খুবই বাজে আরবানাইজেশন হয়েছে আমাদের মধ্যে, তাই না? তো আমি যেহেতু একটা গ্রাম্য লোক, আদতে মমিসিংহা, ফলে আমার কথাবার্তা অত ভালো না। কিন্তু আমি এখানে হেগেলিয়ান প্রস্তাবনা দিব, যদি আপনারা আইকন ঠিক করেন, সিঙ্গেল আউট করেন, তাহলে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হইল, ওয়ান্স দ্য স্টেট হ্যাজ বিন ফাউন্ডেড, দেয়ার ক্যান বি নো লঙ্গার বি এনি হিরোজ, দে কাম
অন দ্য সিন অনলি ইন আনসিভিলাইজড কন্ডিশনস। এইটার আশা করি অনেকেই বুঝছেন। আপনার যখন রাষ্ট্র ফর্ম হয়ে যায়, ফর্ম হয়ে যাওয়ার পরে সেখানে কোনো হিরো থাকে না, কোনো নায়ক থাকে না। শুধুমাত্র তখনই নায়ক আসে যখন এটা একটা আনসিভিলাইজড বর্বরতার অবস্থা হাজির হয়। ফলে যারা নায়ক আকারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, দাবি করার চেষ্টা করতেছে, এরা আনসিভিলাইজড, এরা বর্বর। এই বর্বরতা দিয়ে কোনো স্টেট গঠন হতে পারে না। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আন্দোলনের স্টেক হোল্ডার হলো প্লুরাল, নাম্বার 1। এইবার এই প্লুরালিটি কে আপনি যদি অ্যাবজর্ব করতে পারেন তাহলে রাষ্ট্র হয়ে যায়, মামলা খতম। ফলে এখনই যে ধরেন ওই যে মহাপুরুষ, গুপ্ত পুরুষ, তাত্ত্বিক পুরুষ নানাজন বের হচ্ছে, এদেরকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ না করলে এই প্লুরালিটিটা, এই আন্দোলনের স্পিডটা রাখা যাবে না। আন্দোলনটা স্পিডটা শুধু ধরে রাখেন, তাহলে বাকিটা এমনিতে করা সহজ হবে। আর এমনিতে ক্ষমতায় যারা বসে তারা সবসময় আন্দোলনে থাকে না। এই ধরনের ক্ষেত্রে যেহেতু এটা বিপ্লব হয়নি, এটা গণ অভ্যুত্থান হয়েছে। ফলে যে স্ট্রাকচারটা ছিল ক্ষমতার, সেই স্ট্রাকচারের মধ্যেই ক্ষমতার এক ধরনের পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূসকে ঠিক আছে, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত আপনার মতামতের ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে এবং উনিও নির্যাতিত। হ্যাঁ, কিন্তু ধরেন ডক্টর ইউনূসের যে পলিসি তার সাথে হয়তো অনেকে একমত না, কিন্তু তিনি যে নির্যাতিত এবং তিনি যে ভালো মানুষ মানে সৎ মানুষ পার্সোনালি, এই ব্যাপারে কারো কোনো ধরেন দ্বিমত নাই। কারণ যে লোকটা ঘোষণায় দিচ্ছে যে তার ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে, এটা তার এম, এটা তার লক্ষ্য। ফলে এই লক্ষ্যের লোক পাওয়া খুব ডিফিকাল্ট বাংলাদেশে। এরকম 2-3 জন লোক ছিল, জাফরুল্লাহ ছিল, আর ডক্টর ইউনূসকে দিচ্ছে, আরও 2-4 জন হয়তো থাকতে পারে। তো বলে এই লোক হয়তো এই লোকের পলিসির সাথে আমরা আপনার দ্বিমত করব, কিন্তু তার পার্সোনাল অনেস্টি নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু পার্সোনাল অনেস্টি একটা সফল রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, এইটার কোনো গ্যারান্টি নেই। ফলে এই যে সম্মিলিত, এই যে কালেকটিভ সাবজেক্টিভিটি, এইটাকে আপনি কীভাবে সেলিব্রেট করতে পারতেছেন তার উপর আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে। তো এখন আন্দোলনের ভূমিকা মূল্যায়ন নিয়ে তাহলে যে ধরনের কথাবার্তা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এবং এগুলোকে বলে সেলফ ইম্পোজিং ক্যারেক্টার, মানে এটা বাংলা হলো কি, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, ও নিজেই নিজের দার্শনিক মনে করে, ও নিজেই নিজের এই মহান বিপ্লবী মনে করে। তো এই ধরনের উত্তেজনাতে ভোগা যাবে না। হ্যাঁ, আরেকটা হলো যে আমাদের এখন তাহলে মূল যে জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে, সেই কাজের জায়গাগুলোর মধ্যে অনেকে দেখবেন যে অনেক ভারী ভারী টার্মিনোলজি ব্যবহার করে, হ্যাঁ, আন্দোলনের গুপ্ত পুরুষ বের হচ্ছে এখন একদিন পরে, সেগুলো আসলে একটা মিস টার্মিনোলজি। আমি অত নাম টাম নেব না, কিন্তু আমি মূলত কয়েকটা পয়েন্টে একটা কথা বলে শেষ করি। যেমন ধরেন, একজন বলতেছে যে এটা পোস্ট ইডিওলজিক্যাল একটা টাইমে আছি আমরা। তার মানে কি, এখন এইখানে যারা আন্দোলন করছে তারা কোনো পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, এক্সিস্টিং পলিটিক্যাল স্ট্রাকচার, এগুলোর মধ্যে তারা যাইতে চায় না। একটা নন পলিটিক্যাল জায়গা থেকে, নন পার্টিজান জায়গা থেকে আন্দোলন হয়েছে। ফলে এই নন পার্টিজান, নন পলিটিক্যাল জায়গাটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এটা অ্যাবসলিউটলি গার্বেজ। কারণ পোস্ট ইডিওলজি এটা একটা মিসটার্ম। ব্যাপারটা হইতে পারে শুধুমাত্র পোস্ট নর্মাল টাইমে আমরা আছি। কারণ মানুষ ইডিওলজি ছাড়া, মতাদর্শ ছাড়া 1 সেকেন্ডও বাঁচে না। সে হয়তো সেটা যাপন করুক বা না করুক, ইডিওলজি এক্সিস্ট করে থাকে। আওয়ামী ফ্যাসিবাদ যখন ছিল, চারপাশে সমস্ত লোকজন আওয়ামী লীগের হয়ে গেছিল, আবার কেউ আওয়ামী লীগ ছিল না। এখন দেখেন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। তাহলে এত আওয়ামী লীগ ছিল ওই সময়, এখন কেউ আওয়ামী লীগ নেই। তার মানে কি, ইডিওলজি পোস্টপোন ছিল। ফলে পোস্ট ইডিওলজি একটা ফেক টার্ম, একটা বাজে টার্ম, এটা একটা মিস টার্ম। পোস্ট ইডিওলজিক্যাল পিরিয়ড বলে কোনো পিরিয়ড নেই। পিরিয়ডটা ছিল এখন, তাহলে পিরিয়ডটাকে আপনি বলতে পারেন এটা পোস্ট নর্মাল টাইমস। পোস্ট নর্মাল টাইমসে কী হয়, এনার্কি হয়। তো এই এনার্কিটা আপনি কীভাবে রিজলভ করবেন সেটা নিয়ে আলাপ হতে পারে। সেই আলাপের ক্ষেত্রে আপনি ধরবেন, কেন আমি বলতেছি পোস্ট ইডিওলজি টার্মটা বলা যাবে না, কারণ হলো ইডিওলজি মানে আইডিয়ালিজম, ইডিওলজি অ্যান্ড পলিটিক্স, এই তিনটার মধ্যে এরা গোলাই ফেলছে এই যে গুপ্ত তাত্ত্বিকগুলো। আইডিওলজি মানে আপনার আইডিয়ালিজম, যেটা ন্যাচারাল ফেনোমেনা। ধরেন একটা মানুষ যেই কন্ডিশনে বড় হয়, থাকে, বুঝে, সবাই সবার মতো করে একটা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। কিন্তু এটা একটা ইডিওলজি হয়ে ওঠে একটা চিন্তা, ভাবনা, লড়াই, সংগ্রাম, সচেতন আপনার তৎপরতার মধ্যে দিয়ে। সেই ইডিওলজি আইডিয়ালিজমকে ডক্ট্রিন করতে পারে, আইডিয়ালিজমকে প্রভাবিত করতে পারে। উদাহরণ দিই, ধরেন ইসলাম একটা ফাউন্ডেশনাল আইডিয়ালিজম, কিন্তু সেটার ধরেন জামাতে ইসলাম কি, জামাতে ইসলাম একটা ইডিওলজি। জামাতে ইসলাম কি কোর ইসলামের রিপ্রেজেন্টেটিভ না, এটা একটা ইসলামের একটা ধারা, একটা বয়ানের রিপ্রেজেন্টেটিভ। ফলে আইডিয়ালিজম থেকে ইডিওলজির তফাৎটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফলে আপনি ইডিওলজিতে যখন আপনি ট্রান্সফার করেন, তার মানে আপনি পলিটিক্যাল প্রসেসের মধ্যে ঢুকেন। এবার এটা পলিটিক্স হয়ে ওঠার জন্য আপনি কোন ধরনের পলিটিক্স এখানে আপনার ধরেন চান, গইরা তুলবেন আপনার কমিউনিটির জন্য, সেই ইডিওলজিটাকে আপনি কিভাবে আপনি ধরেন যে প্রজেক্ট করবেন আপনার কমিউনিটির জন্য, কমিউনিটির মধ্যে, সেটা গুরুত্বপূর্ণ। ধরেন সাপোজ আমি মনে করি বাংলাদেশে
আপনার আগামী দিনে ইসলাম একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে হাজির হবে। আমরা এটা কীভাবে ডিল করবো? হ্যাঁ, ধরেন একটা লোক বলে যে আমি শরিয়াতে, আপনি তখন আটকায় উঠবেন। কিন্তু এটা যদি বিটিভিল ল্যাঙ্গুয়েজে বলে আমি আইনের শাসন চাই, আপনার কেউ আপত্তি করবেন না। হ্যাঁ, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। শরিয়া চাই ও বলতেছে মানে কি, ও আইনের শাসন মানে বুঝে ওর আইনটা ডেরাইভ ফ্রম ইসলাম, ওর আইনটা তৈরি হবে, ওর আইনটা আসবে হইলো শরিয়ার প্রিন্সিপালের মধ্য দিয়ে। আর আপনি যে মডার্ন সিভিল নাগরিক, আপনি মনে করেন না আইনটা আসবে হলো আপনার ধরেন যে একটা সেকুলার মানে এটা খ্রিস্টান খ্রিস্টান সিভিলাইজেশনের মধ্য দিয়ে যায় লিবারাল আইডিয়াস ভ্যালুজের মধ্যে দিয়ে, সেখান থেকে আপনি ধরেন যে আইনের শাসন চান। হ্যাঁ, তাইলে আপনার কিন্তু দুইজনের চাওয়ার মধ্যে তো কোনো তফাৎ নেই, দুইজনে আইনের শাসন চায়। একজন চাইতেছে শরীয়তের নামে, আরেকজন চাইছে ধরেন লিবারাল মডার্ন ডেমোক্রেটিক স্টেটের ফর্মে। তাইলে এইবার আপনি সামাজিক স্তরে দুইজনের মধ্যে ডায়ালগের ফর্ম তৈরি করেন। আপনি এখানকে বাংলাদেশের সেকুলারিজম যেটা, বাংলাদেশের ফ্যাসিবাদটা কি, এটা একটা সেকুলার ফ্যাসিবাদ ছিল। সেকুলার কি, আরও পার্টিকুলারলি ইসলামোফোবিক আপনার ফ্যাসিবাদ ছিল, সেটা ইসলাম বিদ্বেষী ফ্যাসিবাদ ছিল। বাংলাদেশে কোনো সেকুলার নেই, বাংলাদেশে আসলে ইসলাম বিদ্বেষ। সো এই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আপনি যখন দাঁড়াবেন, তখন আপনাকে একটা ডায়ালগের ফর্ম আবিষ্কার করতে হবে। সে ডায়ালগটা কীভাবে হবে? সে শরিয়া চাক, সে মডার্ন ইসলাম চাক, সে যাই চাক, তার সাথে আপনি ডায়ালগে আসেন। ডায়ালগে আসার মধ্যে দিয়ে আপনি এই যে কমন, এই যে আন্দোলনের যে কমন স্টেক হোল্ডার আমরা বলতেছি যে প্লুরাল সাবজেক্টিভিটি সত্তা, এর মধ্যে দিয়ে আপনাকে একটা মতাদর্শিক প্ল্যাটফর্ম অবশ্যই লাগবে। সেটাকে আপনারা কিভাবে সলভ করবেন, সেটার জন্য এই যে এই ধরনের প্ল্যাটফর্ম প্রচুর গড়ে উঠতে হবে। সামাজিক আপনার এই তর্কটা জারি থাকতে হবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের একটা ফরমেশন তৈরি করে ফেলতে পারবো। সেই ফরমেশনটা এমন হইতে পারে যে ঠিক আছে, এখানে প্রচুর নাস্তিক থাকবে, কোনো সমস্যা নেই, ওকে, কিন্তু আবার মেজরিটি মুসলিম কান্ট্রি, ফলে মুসলিম স্টেট আর ইসলামী স্টেট এক না। কারণ বাংলাদেশের মুসলমানরা তো মাইনরিটি, কালচারালি মুসলিম আর মাইনরিটি। এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি, কালচারালি মুসলিমরা এখনো মাইনরিটি। আপনার এখনো একটা লোক বিসি হয়ে নামাজ পড়লো কেন, এটা নিয়ে আলোচনা হয়, এটা তো আলোচনার ইস্যুই না, নন ইস্যু, এখানে ইস্যু হয়। ফলে আপনার এখানকার ডিপ রুটেড সেকুলারিটিকে বুঝতে হবে। সেকুলারিটি এন্টি পিপল, এন্টি রিলিজন তো বটেই, এন্টি স্টেট। এরা সবসময়ই আপনার এই নিজেদের কোটা, নিজেদের কোরাম এর বাইরে বৃহত্তর স্বার্থের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের কোনো প্রকল্প নেই। এদের প্রকল্পটা হলো শুধু নিজের ইডিওলজিকে ডক্ট্রিনাইজ করা, ইডিওলজিকে, তাদের মতাদর্শটাকে শক্তিশালী করা, পরিপক্ক করা, পোক্ত করা। কিন্তু রাষ্ট্র, আমাদের তাহলে এখন রাষ্ট্র গঠন দরকার। ইডিওলজির তর্ক, আইডিয়ালিজমের তর্ক, এটা আমরা যদি সামাজিক স্তরে রেখে রাষ্ট্র গঠনটাকে তাহলে আমরা কিভাবে নিয়ে যাব? রাষ্ট্র গঠনটা হইতে হবে ভ্যালু বেসড। আমরা ইডিওলজি বেসড কোনো স্টেট দেখতে চাই না, তাইলে প্রবলেম সলভ হয়ে যাবে। ইডিওলজি থাকবে আমার, ইডিওলজি থাকবে আমার কমিউনিটির, ইডিওলজি থাকবে আমার গার্লফ্রেন্ড আর আমার চাচাতো ভাই, কিন্তু রাষ্ট্রের কোনো ইডিওলজি দরকার নেই। রাষ্ট্রের থাকবে হলো ভ্যালুস। সে ভ্যালুজের ভিত্তি দিয়ে রাষ্ট্র আপনার পরিচালিত হবে। সে ভ্যালুসগুলোর মধ্যে সবার হক, সেটা বিকিনি থেকে বোরকা, সবার হক নিশ্চিত হবে। দ্যাটস ফাইন, এর সহজ হিসাব। সেই সহজ হিসাবকে গণতন্ত্রের নামে সেকুলার মডার্ন আইডিয়ার যারা পূজারী, তারা মনে করে যে এখানে যদি ইসলামী এলিমেন্ট থাকে তাহলে তাদের জন্য সংকট। শোনেন, এই অভ্যুত্থানটা হয়েছে একটা রাইটিস্ট অভ্যুত্থান। এতে সেকুলার প্রগতিশীলরা মন খারাপ করতে পারে, কিন্তু কিছু করার নেই। যখন আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা গণহত্যাকারী চেতনা তে পরিণত করছে আওয়ামী লীগ, তাই না? তো এই গণহত্যার চেতনা, এই মুক্তিযুদ্ধ পূজার সংস্কৃতি, এই পৈতৃকতাকে বাদ দিয়ে নতুন হিস্ট্রিক্যাল রেফারেন্স পয়েন্ট তৈরি করতে না পারলে বাংলাদেশ স্বাধীন হবে না। এটা আমরা শাহবাগের সময় থেকে বলে আসতেছি। হ্যাঁ, আমার লেখালেখি কাজের সাথে যারা পরিচিত, আমি মূর্খ লোক, আপনারা জানেন, এগুলো আমি বহুবার বলে আসতেছি। ফলে এই ৭১ পূজার যে সংস্কৃতি, সেইটার আদলে এখন যদি আবার ২৪ পূজার সংস্কৃতি হয়, আবার যদি গুপ্ত পুরুষ বাইর হয় গোয়ার থেকে, হ্যাঁ, তো একই জিনিস হবে। এটা তো কোনো দরকার নেই রে ভাই। তো ফলে আপনার এই পূজার কালচারটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, ফলে এখানে বাঙালি জাতীয়তাবাদ এমনি তো এটা ছিল না কখনো, এটা দিল্লির পরাজিত একটা আইডিওলজি বাঙালি জাতীয়তাবাদ। সেইটা বাংলাদেশে এসে এতদিন শাসন করছে, এটি তো আমাদের লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, সেটা তো দিল্লিতে পারে না। এটা আমি তো বলছি, এটা একটা সুন্দর টার্ম আছে, এটা হলো সাবলেট কলোনিয়ালিজম। আপনার সাবলেট বাসা বাড়িতে ভাড়া থাকে না? প্রথম কলোনিটা হয়েছে আপনার কলকাতায়, ব্রিটিশ কলোনি। তো সেই কলকাতার কলোনি পরাজিত হয়ে এটা দিল্লি নিয়ে গেছে তার মতো করে শাসনভার, যখন রাষ্ট্র হইল সেই কলকাতার আদর্শ পরে আইসে এখানে আমাদের শাসন করলো। সেইটা পরাজিত কলকাতার, হ্যাঁ, সোকল 19th সেঞ্চুরি রেনেসা, বেঙ্গল রেনেসা, এখানে মুক্তিযুদ্ধের চেতনা, রবীন্দ্রনাথ, এক চিমটি মার্কস, এগুলো। এই আরেকটা আছে মার্ক্সবাদ, এই বিচ্ছিন্নভাবে বলি এগুলো, হ্যাঁ, তো নোট বললে 3 দিন লাগবে। এই মার্ক্সবাদ বাংলাদেশের দর্শন চর্চা মানে হলো বামপন্থা। আরে ভাই, বামপন্থা এটা তো একটা
এটা কি বলবো, এটা একটা প্র্যাকসিস। দর্শনের এটা কোনো মানে মাস্ট ইভেন মানে ক্লাসিক্যাল দর্শনের সাথে মাস্ট দার্শনিকই মনে করা হয় না অনেক স্কুলে। তো সেখানে বাংলাদেশে হলো জ্ঞান বিজ্ঞান চর্চা মানে হলো মার্কসিজম চর্চা। বাংলাদেশে হলো আপনার কি বলে যে জ্ঞানী হওয়া মানে হলো আপনার গাঁজা খাওয়া ছবির হাটে। এই যে ফ্যাশনগুলো গড়ে তোলা হয়েছে, হ্যাঁ, এই যে ছায়ানটি নামে একটা চক্র গড়ে তোলা হয়েছে, ফলে এই যে $1 মিলিয়ন কালচারাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এইটাকে আপনি রাইখা বাংলাদেশে গণতন্ত্র হবে না। এইটা আমাদের এখানকার সেকুলারিটিটা বুঝতে হবে। এই সেকুলারিটিটা শুধু কমিউনাল না, ও আপনার হারমোনি নষ্ট করে দিবে। আপনার মেজরিটি মুসলিমের ইমোশন, সেই ইমোশনটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এখানে আপনার একজন এথিস্ট থাকতে পারে, সেই মুসলিম এথিস্ট হইতে পারে, অসুবিধা নেই। ইরানে আপনার একটা ইসলামী বিপ্লব হয়েছে, তাই না? সেখানে 15% ইহুদি থাকে, অথচ ইরান প্রত্যেক দিন দেখা যায় যে ইসরায়েলের সাথে যুদ্ধ লাগতে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো কোনো সমস্যা নেই, কারণ তারা একটা কমন সিভিলাইজেশনাল কালচারাল ঐক্য ফিল করে। তো সেখানে আমাদের যারা মাইনরিটি কার্ড খেলে বা অমুক কার্ড খেলে, তাদেরকে বুঝতে হবে যে এখানে মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু তারা কালচারালি ইডিওলজিক্যালি মাইনরিটি। সেক্ষেত্রে আমাদের এই যে কম্বাইন্ড একটা কালচারাল সিভিলাইজেশনাল অর্ডার, সেটা ডেরাইভ ফ্রম দ্য ইসলাম থেকেই হবে, ইসলামের ভ্যালুজের আকারে হবে। ফলে এখন আমরা খ্রিস্টানি যুগের মধ্যে আছি, মানে গণতন্ত্রের মধ্যে আছি। ফলে ইসলাম ইয়েট কামিং, এইটা থেকে কোন ধরনের সিভিলাইজেশন, কোন ধরনের স্টেট ফরমেশন বের হয়, সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার। ফলে এখনই ভয় পেয়ে কান্নাকাটি করার শুরু দরকার নেই। আরেকটা কথা হলো, এটা রাইটিস্ট রেভলিউশন হচ্ছে ভালো কথা। ফলে এখানে আবার রাইটিস্টদের ইত্রামিয়ারও শেষ নাই। হ্যাঁ, তারা স্টেট বুঝে না, তারা ইডিওলজি আগে আপনার কায়েম করতে চায়। ফলে স্টেট হবে ভ্যালু বেস, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ফলে যারা রাষ্ট্র গঠন করতে চান, আপনি আপনার সামাজিক স্তরে, আপনার ব্যক্তিগত স্তরে সমস্ত রকম মতাদর্শ চর্চা করার রাইট পাবেন। এটাই তো গণতন্ত্র আপনার জন্য, তাই না? ফলে স্টেট ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হবে না, স্টেট হবে ভ্যালু বেসড অ্যাপারেটাস। এটা আপনারা বলবেন, আমরাও বলবো, এবং সেই ভ্যালুসটা যেন ইনসাফের ভিত্তিতে হয়। মানবতা, সিলেক্টিভ মানবতাবাদী আমরা প্রচুর দেখছি, আওয়ামী লীগের আমলেও দেখছি। হ্যাঁ, ওই এক দলের পক্ষে একদল বিবৃতি দেয়, আর একদল নির্যাতিত হলেও চিনে না, আর নিজের লোকজন নির্যাতিত হলেও একদম বিপ্লবে ফাইটা পড়ে। সো এগুলো দরকার নেই। আমাদের এই কালেকটিভ ভ্যালুস, আমরা নিজের জন্য যেটা ভালো মনে করব, অন্যের জন্য যেন সেটা ভালো মনে করি, এইরকম একটা জায়গা থেকে, হ্যাঁ, আপনার নিজে আগে সব নিজের থেকে শুরু করা, নিজের পার্সোনাল অনেস্টি, ইন্টিগ্রিটি, এগুলোকে আগে আমলে নেওয়া, নিয়ে তারপরে স্টেটকে যদি আমরা ভ্যালু বেস করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশে একটা পরিবর্তন হবে। আর না হলে আবার 71 পূজা জায়গায় 24 পূজা স্থান দেবে। ধন্যবাদ সবাইকে।